নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, তিয়াশার গল্পের বৈঠকে আপনাদের সবাইকে স্বাগতম। তিয়াশার গল্পের বৈঠকের আজকের নিবেদন ওলা ওঠার মাঠ, লিখেছেন অমৃতা শঙ্কর ব্যানার্জি। শুরু করছি আজকের গল্প পাঠ, ওলা ওঠার মাঠ। লোকটাকে প্রথমবার দেখেই আমার মনের ভিতরটা কেমন যেন কেঁপে উঠেছিল। তার মুখ আর চেহারার মধ্যে কি যে একটা ছিল, টকটকে লাল চোখ, মাথার উপর ঘটের মতন বসানো বহু বছরের জটা, দু তিনটে পাছা ছাড়িয়ে প্রায় হাঁটু ছুঁয়েছে। গোঁফদাড়ি মিলিয়ে এমন জঙ্গল কুতকুতে উজ্জ্বল দুটো চোখ ছাড়া মুখের আর কিছুই যেন দেখা যাচ্ছে না। দাড়ি প্রায় বুক ছাড়িয়ে পেটে নেমেছে, সর্বাঙ্গ লোমে ভর্তি, ছাই মাখা, প্রায় উদম। সারা শরীরে পোশাক বলতে শুধু একখানা কৌপিন। সত্যি বলতে কি, আমার জীবনে তেমন বৈচিত্র্য বলতে কিছুই নেই। ছোট একটা গায়ের পোস্টমাস্টারের জীবন, সে আর কেমন হবে? হিল্লি দিল্লি যেতেও পাই না, ওই গায়ের মধ্যেই যা একটু গতন নেড়ে ঘুরে বেড়ানো। তবে দজ্জাল বউটার সঙ্গে যবে থেকে বিয়ে হয়েছে, তবে থেকেই আমার জীবনে যে একটা শোরগোল উপস্থিত হয়েছে তা বেশ বুঝতে পারছি। আর তারপর এই লোকে দর্শন পাওয়া। প্রথম যেদিন দেখি সেদিন আনমনে রাস্তা দিয়ে সাইকেলে যেতে যেতে হুট করে এক্কেবারে সামনে পড়ে গেছিলাম। আমাকে দেখেই তার লাল চোখ দুটো যেন দ্বিগুণ লাল হয়ে জ্বলতে আরম্ভ করেছিল। ঘড়ির বসে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে সেখান থেকে কোনো মতে পালিয়ে এসেছিলাম। তা আজ প্রায় মাসখানেক হয়ে গেল। তারপর থেকেই কি যেন একটা অদৃশ্য বলে লোকটা আমার তার দিকে টানছে। ঠিক বিকেল পার করে সন্ধে নামার মুখে যেমনটা সেই প্রথম দিন দেখেছিলাম, সেই জায়গায় আমায় টানতে লাগলো। বাবলা পুকুরটা পেরিয়ে আঁকাবাঁকা যে রাস্তাটা সোজা চলে গেছে শ্মশানের দিকে, সেখানেই আমি তাকে প্রথম দেখি। এই দিকটায় চট করে আমাদের গায়ের কেউ আসতে চায় না, আমাকে বাধ্য হয়েই আসতে হয়। আমার অফিসে যাবার একটা রাস্তা আছে এদিক দিয়ে, ঘুর অনেকটা কম হয়, চট করে আলক্ষেতের মধ্যে দিয়ে চলে যাওয়া যায়। বাবলা পুকুরটা বিশাল বড়, প্রায় একটা দিঘির মাপের। পুকুরের চারদিকটা কাটা ঝোপ আর অসংখ্য বাবলা গাছে ভর্তি বলে নাম হয়েছে বাবলা পুকুর। কেউ কেউ গল্প করে পুকুরে নাকি অনেক বড় বড় মাছ, তারা মাঝে মধ্যেই খাই মেরে জলের উপরে উঠে আসে। তবে এই পুকুরের পাশ দিয়ে রাস্তাটা সোজা শ্মশানের দিকে চলে গেছে বলে এই দিকটাতে কেউ আসে না। পুকুরের মাছও কখনো তোলা হয় না। কেউ কেউ নাকি অদ্ভুত গোছের কিছু শব্দ, কান্নার আওয়াজ পেয়ে থাকে। তার কতটা সত্যি কতটা বানানো অবশ্যই জানা যায় না। শ্মশানের মাঠটা বেয়াড়া রকমের বড়, এদিকে দাঁড়ালে ওদিকে চোখে দেখা যায় না। বহু বছর আগে নাকি এ গায়ে ভীষণ রকমের ওলা ওঠা হয়েছিল, গা প্রায় উজাড় হয়ে যেতে বসেছিল। তখন ছোঁয়াচে রুগীদের সব নিয়ে গিয়ে এই মাঠে ফেলে দিয়ে আসা হতো। অনেকে মরার অবসরটুকুও পেত না, দেহে প্রাণ তখনও ধুকপুক করত। সেই থেকে এই মাঠের নাম হয়েছে ওলা ওঠার মাঠ। অনেকে অনেক কথাই বলে, বহু অতৃপ্ত আত্মা নাকি আজও হাহাকার করে বেড়ায় এখানে। এখন সেই মাঠটাই শ্মশানঘাট হয়েছে এই গায়ের। পাশের গাঁ থেকে যে রাস্তাটা এখানে এসে মিশেছে, সেই রাস্তা ধরে আমি গায়ের দিকে ফিরছিলাম। ওই লোকটা তখনই হেঁটে শ্মশানের দিকে যাচ্ছিল। অবশ্যই ঠিক যেন হাঁটা তাকে বলা চলে না, যে হারে দপদপিয়ে
পা ফেলছিল, মনে হচ্ছিল পায়ের নিচের মাটি যেন ফাঁক হয়ে যাবে। সেদিন অফিসে বেশ কিছু চিঠিপত্র গুছিয়ে রেখে আসার ছিল, তাই কাজ সেরে বেরোতে দেরি হয়ে গিয়েছিল। গাঁয়ে যখন ঢুকছি তখন প্রায় সন্ধ্যা হয় হয়। সেদিনের পর থেকেই প্রতিদিনই অফিস থেকে বেরোতে ইচ্ছে করে কিছুটা দেরি করি, যাতে ঠিক সন্ধ্যা হওয়ার মুখে সেদিকটাতে গিয়ে পড়ি। লোকটা কোন অদৃশ্য বলে যেন টানছিল আমার। প্রতিদিনই লোকটার সঙ্গে ঠিক দেখাও হয়ে যাচ্ছিল। প্রায় দিন 7 কাটলো এভাবে। প্রতিদিনই কিছুক্ষণ আগে এসে একটা বিশাল বড় বটগাছ আছে সেখানে, তার আড়ালে লুকিয়ে থাকতাম। জায়গাটা এমনিতেই অন্ধকার, তার উপর সন্ধে নামার মুখে একেবারেই অন্ধকার হয়ে থাকে। সেখানে লুকিয়ে আমি লোকটাকে লক্ষ্য করতাম। লোকটা ঠিক ওই বাবলা পুকুরের পশ্চিম পাড় দিয়ে হেঁটে আসে, সোজা নাক বরাবর যায় শ্মশানের দিকে, ওই ওলা ওঠার মাঠে। পুকুর ঘাটে নিরিবিলিতে বোধ হয় ছাউনির মতন একটা ঘর করে রয়েছে। আমার তাই মনে হয় লোকটা সেখানেই রয়েছে। আমাদের হরিদেবপুর গ্রামটা খুবই ছোট, মোটে 50-60 ঘর লোকের বাস। গাঁয়ের লোকেরা সকলে সকলকে শুধু যে চিনে জানে তাই নয়, হাঁড়ির খবরও রাখে। কবে কার বাড়িতে নতুন কুটুম এলো, কার বাড়িতে ইলিশ রান্না হচ্ছে, কার পুঁই মাচাটা বেশ একটু হৃষ্টপুষ্ট লকলকে হয়েছে, সব খবরই সবখানে পৌঁছায়। সেখানে এইরকম এক সাধু এসেছেন, যার চোখের দৃষ্টি দেখলে অন্তরাত্মা পর্যন্ত শুকিয়ে যায়, এ খবর চাউর হলে আর রক্ষে ছিল না। এই তো একজন পিশাচসিদ্ধ ভয়ঙ্কর সাধু বাবা নাকি মাস 5 আগে গোবিন্দপুরের পাশের গ্রাম বলরামপুরে এসে মাসখানেক ছিলেন। তাতেই একেবারে আমাদের গায়ের ঘরে ঘরে ঢিঁড়ি পড়ে গিয়েছিল। চায়ের গুমটি, গাছের নিচের ঠেক, পুকুর পাড়, সবখানে সেই সাধু বাবাকে নিয়ে গুচ্ছের আলোচনা। তবে এই সাধু বাবার খবর এখনো চাউর হয়নি, কারণ এই দিকটাতে কেউই প্রায় আসে না। এলেও ভর্ৎসনার মুখে তো একেবারেই নয়। আমি শুধু দেখছি কিনা, কাউকে বলিনি এখনো, তাই কেউ জানে না। সপ্তাহখানেক পরে একদিন এক কাণ্ড ঘটল। বটগাছের গুড়িতে সাইকেলটা হেলান দিয়ে নিজেকে গাছের গুড়ির সঙ্গে প্রায় মিশিয়ে ঠাঁই দাঁড়িয়ে রয়েছে। তিনি ঠিক সময় পুকুরের পাড় বেয়ে রাস্তায় নেমে এলেন। সোজা রাস্তা ধরে এগিয়ে যেতে যেতে হঠাৎই তীব্র দৃষ্টিতে একবার বটগাছের গুড়ির দিকে তাকালেন। কি মনে হতে নিমিষের মধ্যে রাস্তা থেকে মাঠে নেমে এদিক পানে এগিয়ে আসতে লাগলেন। এ কি করে সম্ভব? আমাকে তো ওর মোটেই দেখতে পাওয়ারই কথা নয়। আমি যে একেবারে গাছের আড়ালে গুটিসুটি মেরে দাঁড়িয়ে রয়েছি। বুকের ভেতরটা কেমন করে উঠল। মনে হলো যেন আমার সামনে আড়াল করে থাকা গুড়িটা ওনার চোখের সামনে সম্পূর্ণ উবে গেছে। উনি সরাসরি আমার দিকেই তাকিয়ে রয়েছেন। গায়ে কাঁটা দিয়ে উঠল, বুকের ভেতর যেন হাতুড়ির ঘা পড়ছে। ঘেমে উঠলাম, সারা ঘা ঘাম দিয়ে উঠল। গাছটার ঠিক সামনে এসে থমকে দাঁড়িয়ে পড়লেন তিনি। মেঘঢাকার মতো গর্জন করে বলে উঠলেন, ওইখানে দাঁড়িয়ে কি করছিস? এদিকে আয়, তোর সঙ্গে কথা আছে। পা দুটো কাঁপতে লাগলো, আড়াল থেকে বেরোনোর মোটে সাহসী হলো না। বেরিয়ে আয় বলছি। গোটা 6-7 তারকাক ভয় পেয়ে কা কা করে উড়ে গেল। চারপাশটা কেঁপে উঠল সেই গলায়। আড়াল ছেড়ে বেরিয়ে এলাম, বুকের মধ্যে দামামা বাজছে। বেরিয়ে আসতেই তিনি রক্তবর্ণ 2 চোখ পাকিয়ে বললেন,
লুকিয়ে লুকিয়ে আমায় দেখিস কেন তুই? কি জানতে চাস? আমি কি করি, কোথায় যাই? মনে হলো যেন বাজ পড়লো আমার সামনে। কাঁপা গলায় চিঁচিয়ে করে বললাম, ওই, না, মানে, হ্যাঁ হ্যাঁ, তুই আসবি, তুই আমার কাছে নিশ্চয়ই আসবি। এবার গলাটা কেমন যেন বশীকরণের মতো শোনালো, দারুণ মোলায়েম। আমার একেবারে কাছে এগিয়ে এসে চোখের মধ্যে তাকিয়ে তিনি বললেন, আমার সঙ্গে আয়, দেখতে পাবি আমি কি করি। ডান হাতের 5টা আঙ্গুল আমার মুখের ওপর দিয়ে একবার বুলিয়ে নিয়ে বললেন, আসবি ঠিক, তোকে আসতেই হবে। এই বলে নিমিষের মধ্যে পেছন ঘুরে হন হন করে মাঠ পেরিয়ে ফের রাস্তায় উঠে শ্মশানের দিকে চলে গেলেন। উনি আমার মুখের ওপর আঙুল বুলিয়ে দেওয়ার পর আমার সারা শরীরটা কেমন যেন একটা ঠান্ডা অনুভূতি হলো। কিছুক্ষণ স্থির হয়ে ওখানেই দাঁড়িয়ে রইলাম। তারপর মন্ত্রমুগ্ধের মতো গাছের গুড়িতে ঠেসানো সাইকেলটা নিয়ে ঠেলতে ঠেলতে রাস্তায় উঠলাম। মিঠো পথ বেয়ে সাইকেল চালিয়ে দিলাম বাড়ির দিকে। পরের দিন অফিসের কাজ সারা হতেই সাত তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। বাড়িতে ফিরে এসে সাইকেলটা রেখে মুখে চোখে জলের ঝাপটা দিয়ে সটান বেরিয়ে পড়লাম। ভাবলাম, উনি তো আমাকে ওর সঙ্গে যেতেই বলেছেন, তবে আর চিন্তা কি। তবুও কেমন যেন শিরশিরে ঠান্ডা অনুভূতি হলো। সেই বটগাছের আড়ালে লুকিয়ে রইলাম। ঠিক সময় সাধু বাবা বেরিয়ে এলেন। সোজা রাস্তা বরাবর হনহনিয়ে হেঁটে চললেন শ্মশানের দিকে। উনি বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পর আমি গাছের আড়াল থেকে বেরিয়ে ওনাকে অনুসরণ করে চলতে লাগলাম। বুকখানা ঠিপ ঠিপ করছে। অসম্ভব বলে কেউ যেন টানছে আমায়। আমিও তা বেশ টের পাচ্ছি। বেশ কিছুক্ষণ হাঁটার পর শ্মশানের চত্বরের মধ্যে এসে যখন পৌঁছলাম, তখন সূর্যি ডুবুডুবু। দিগন্তের আড়ালে আধ খাওয়া লম্বা থালাটার শেষ আলোয় পশ্চিমের আকাশ রক্তের মতো রাঙা হয়ে রয়েছে। সেই আলোর বিকিরণে শ্মশান চত্বরে দেখা যাচ্ছে আধপোড়া কিছু চিতার কাঠ ইতিউতি ছড়ানো, রক্তের মতো লাল। একটা বহু পুরনো পাকুড় গাছ আছে। ব্যাস, এই আবডালটুকু হলেই চলে যাবে আমার। গাছের আড়ালে দাঁড়িয়ে প্রায় নিঃশ্বাস বন্ধ করে চেয়ে রইলুম। সাধু বাবা মাঠের এখান ওখান থেকে কি যেন সব তুলে এনে একটা একটা করে জড়ো করছেন। তারপর সেগুলিকে সাজাতে লাগলেন। এদিকে সূর্যি তখন পাটে গেছেন। ঝিঁঝির ডাক আর অদ্ভুত আদিম গন্ধে ভরে গেছে চারিদিক। অন্ধকার। দূর থেকে বিশেষ কিছু চোখেই পড়ে না মোটে। আমি সাহস করে গাছের আড়াল ছেড়ে বেরিয়ে পায়ে পায়ে এগোতে লাগলাম। কেমন একটা অলৌকিক ক্ষীণ নীলচে আলো সাধু বাবার চারপাশটা ঘিরে রয়েছে। কিছুটা এগোনোর পর সাজানো বস্তুগুলোকে দেখা গেল। গোল করে সাজানো কয়েকটা নরমুণ্ড। সেগুলোর মধ্যিখানে শ্মশান থেকে সংগ্রহ করা পোড়া কাঠ। সাজানো সম্পূর্ণ হতে হঠাৎ করেই সাধু বাবা দুখানা হাত মুঠো করে মুখের কাছে নিয়ে গিয়ে কিছুক্ষণ স্থির হয়ে রইলেন। তারপর মুঠোর ভেতর থেকে যেন কিছু ছুঁড়ে দিলেন সামনের কাঠের স্তূপের ওপর। দপ করে আগুন জ্বলে উঠল। সেই আগুনের রং নীলচে সবুজ। সাধু বাবা ধ্যানমগ্ন হলেন। আমি অবাক হয়ে তাকিয়ে দেখলাম, শুধুমাত্র ওনার চারপাশে নয়, সমস্ত শ্মশান জুড়ে ধোঁয়াটে নীল আলো ছড়িয়ে পড়েছে। কতক্ষণ ওখানে মন্ত্রমুগ্ধের মতো ঠাঁই দাঁড়িয়েছিলাম খেয়ালও নেই।
ঘড়ির মধ্যেই হাঁটতে হাঁটতে বাড়িতে কখন ফিরেও এসেছি। সেদিনের পর থেকে প্রতিদিন সাধু বাবার পিছন পিছন শ্মশানে গিয়ে উপস্থিত হতাম। একই ঘটনা ঘটতো। সেই একই দৃশ্য দেখতে দেখতে মোটামুটি সয়ে এসেছিল। এখন আর গায়ে কাটা দেয় না। এরই মধ্যে একদিন এক ঘটনা ঘটল। সেদিনও শ্মশানে সেই নীলচে আগুন জ্বলছে। সাধু বাবা চোখ বুজে বসে আছেন। হঠাৎ করে দামাল ঝড় বৃষ্টি নামলো। অঝোরে বৃষ্টি, কিন্তু অবাক কাণ্ড, এত ঝড় বৃষ্টিতেও সে আগুন নিমছে না। শিখা এতটুকুও কাঁপছে না। দৃশ্য দেখে আমার মাথার মধ্যে কেমন যেন গোলমাল হয়ে গেল। এই যে অবাস্তব, ভুল কিছু দেখছি না তো চোখে। চোখ কচলে তাকালাম, না, কোথাও তো কোনো ভুল নেই। আরেক দিনের ঘটনা, সে আরো বিষম। দেখলাম সাধু বাবা হঠাৎ উঠে দাঁড়ালেন। তারপর দুটো হাতকে সামনে বাড়িয়ে দিয়ে যেন অদৃশ্য কাউকে নিজের কাছে ডাকতে লাগলেন। কিন্তু কাকে? এ তো একেবারে নির্জন শ্মশান। তারপরে দেখতে পেলাম দূরে বেশ কয়েকজনের চোখ জ্বলছে। জ্বলন্ত চোখগুলো একটু একটু করে সামনে এগিয়ে আসতে লাগলো। গায়ে কাঁটা দিয়ে উঠলো আমার, মাথার চুল খাড়া হয়ে উঠল। ১, ২, ৩ গুণে দেখলাম মোট ৫ জোড়া। কি সেগুলো আন্দাজ করে ওঠার আগেই একসাথে ডাক উঠল, হুক্কা হু! বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। এই শ্মশানে কখনো শিয়াল থাকে বলে তো শুনিনি, তবে একসঙ্গে ৫টা এলো কেমন করে? কারা এরা? দেখতে দেখতে সেগুলো এগিয়ে এলো। কিছুটা দূরে বাঁ দিক ঘেঁষে একখানা জায়গায় তারা মাটি খুঁড়তে আরম্ভ করলো। ফুট ৬ লম্বা জায়গা জুড়ে মাটি খুঁড়ছে। এ কি চিত্তির! পলক পড়তে না পড়তে তারা এই এতখানি মাটি খুঁড়ে ফেলল। তারপরে ৫ জনেই একসাথে আকাশের দিকে মুখ তুলে হুক্কা হুয়াও! এক নাগাড়ে কিছুক্ষণ ডেকে মুখ নামিয়ে নিঃশব্দে সেখান থেকে সরে গেল। হাড় হিম করা দৃশ্য। চোখের পলক ফেলতে না ফেলতে দেখলাম তাদের আর কোনো অস্তিত্ব নেই, হাওয়ায় মিলিয়ে গেছে। এদিকে সাধু বাবা পায়ে পায়ে সেদিকে এগিয়ে চলেছেন। সেই স্তূপ করা মাটির সামনে দাঁড়িয়ে তিনি ঝুঁকে পড়ে সেখান থেকে কি যেন একখানা টেনে তুললেন। টানতে টানতে নিয়ে এলেন আগুনের সামনে। আমি কিছুটা যেন আন্দাজ পাচ্ছিলাম সেখানা কি হতে পারে, তবে বিশ্বাস করতে পারছিলাম না মোটে। কিন্তু আগুনের সামনে এনে ফেলতে আর অবিশ্বাস করার জো রইল না। দেখলাম সেখানা একটা শবদেহ। নিঃশ্বাস বন্ধ হয়ে এলো আমার। অবিশ্বাস্য! দেহটি অবিকল রয়েছে, কোথাও কোনো বিকৃতি নেই, একেবারে তরতাজা। সেখানাকেও আগুনের সামনে রেখে সাধু বাবা নিজের আসনে বসে পড়লেন। হাতের পাশে মাটিতে দাঁড় করানো ত্রিশূলটা বাঁ হাতে তুলে নিয়ে সেটাকে গুজে দিলেন কুণ্ডের মধ্যে। সঙ্গে সঙ্গে আগুনের শিখা ১০ গুণ জ্বলতে লাগলো, যেন আকাশ ছুঁয়ে ফেলবে। আমার হাঁটু দুটো ঠক ঠক করে কাঁপছে। সাধু বাবা চোখ বুজে ধ্যানস্থ হলেন। হঠাৎ দেখি শ্মশানের মধ্যে জায়গায় জায়গায় ভোজবাজির মতো আগুন জ্বলে উঠছে। আগের মুহূর্তেও ওগুলো ছিল না, এ একেবারে হলপ করে আমি বলতে পারি। অথচ এখন দেখে মনে হচ্ছে অনেকগুলো চিতা যেন একসঙ্গে দাউ দাউ করে জ্বলে উঠল। আমি থরথর করে ঘামতে লাগলাম। হঠাৎ করে যেন বাজ পড়ল, সামনে আয়। সাধু বাবা ডাকছেন আমার। ইচ্ছে হলো প্রাণপণে ছুটে সেখান থেকে পালিয়ে যাই কোনো মতে, কিন্তু
আমি যেন বেমালুম কাঠের মূর্তি বনে গেছি। আবার একটা বাজ পড়ল। কাপুরুষের মতন পিছনে দাঁড়িয়ে আছিস কেন? সামনে আয় বলছি। আদেশ অমান্য করার মোটেই সাহস হলো না। পা দুটোকে কোনো মতে টেনে নিয়ে গিয়ে হাজির হলাম। উনি আমার দিকে আগুন চোখে তাকালেন। নিজের ডান পাশটা নির্দেশ করে বললেন, বস এখানে। আমি বসলাম। আগুনের ফলকা লাগছে গায়ে। সাধু বাবার চোখের দিকে তাকিয়ে দেখলাম মণি দুটো জ্বলছে। আগুনের ছবি পড়েছে চোখে। বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। উনি আমার মাথার উপর ডান হাতটা রাখলেন, চোখ বুঝলেন। কিছুক্ষণ ওইভাবে চোখ বন্ধ করে ধ্যানস্থ হয়ে রইলেন। আচমকায় চোখ খুলে ঠান্ডা গলায় কেটে কেটে বললেন, এক পক্ষকাল তোর ভীষণ বিপদ, পদে পদে মৃত্যুর হাতছানি। আগামী অমাবস্যার মধ্যে তোর আর তোর কোনো প্রিয়জনের প্রাণ সংশয়। তোরই কাছের কেউ পিশাচ শক্তিকে কাজে লাগিয়ে চরম ক্ষতি সাধন করার চেষ্টা করছে তোর। কথাগুলো শুনে মাথাটা ঘুরে গেল। ভাবতে চেষ্টা করলাম, আমার ক্ষতি? সে না হয় যেমন তেমন, কিন্তু আমার প্রিয়জনের ক্ষতি? প্রিয়জন বলতে কি আছে আমার সাতকুলে? ছোটবেলাতেই মাকে হারিয়েছি। মায়ের কথা মনেও পড়ে না। বাবাই বড়টা করেছে, শাসনও করেছে। বাবার শাসনে যাই হোক লেখাপড়াও করেছি, গ্র্যাজুয়েট পাশ দিয়েছি। পাশের গ্রামে পোস্ট অফিসের পিয়নের চাকরিও পেয়েছি। বাবা মানুষটার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা সবই ছিল আমার। তবে মাস ছয়েক আগে শ্রদ্ধা একেবারে চলে গেছে। আর তারপরে তো মানুষটাই চলে গেল। যবে থেকে বাবা জোর করে আমি পুতুলকে ভালোবাসি জেনেও শুধু নিজের বন্ধুর মেয়ে বলে ওই ডাইনিটার সঙ্গে বিয়ে দিল, তবে থেকেই বাবার প্রতি আর শ্রদ্ধা মোটেও নেই আমার, থাকার কথাও নয়। তবু যদি বুঝতাম পুতুলের সঙ্গে বিয়ে না হলেও যার সঙ্গে বিয়ে হয়েছে সে মানুষটা ভালো। বিয়ের পর একটা মাস কিছু বোঝা যায়নি বটে, তারপরেই বোঝা গেল ওই মেয়ের সঙ্গে আর যাই হোক সংসার করা যায় না, কোনো মতেই না। শুধু যে মুখরা গালমন্দ ঝগড়াঝাটি করে তাই নয়, সময় সময় খেপে গিয়ে মারধর পর্যন্ত করে। নিত্যকালী হয়ে ওঠে এক্কেবারে। আমাকেও মারধর করেছে, এমনকি বাবাকেও। বাবা যে হঠাৎ করে এইভাবে মারা যাবে বুঝতেও পারেনি। তবে চলে যাওয়ার আগে যে খুব কষ্ট পেয়ে গেছে মানুষটা, তাতে কোনো সন্দেহ নেই। নিজের পছন্দ মতো মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে কি যে সর্বনাশ করে গেছে ছেলের, তা দেখেও গেছে তিনি নিজের চোখে। অঞ্জনা শুধু কারণে অকারণে যে রেগে যায় তাই নয়, কেমন যেন হিস্টোরিয়া রোগীর মতন করে। নিজের চুল ছেড়ে চোখ উল্টে ফিট হয়ে যায়। নানা রকম বিচিত্র কাণ্ড কারখানা। মাসখানেক আগে এমন একখানা কাণ্ড করে বসলো, আমাকে নিজের ঘর বাড়ি ছেড়ে দুঃসম্পর্কের এক পিসির ভিটেতে এসেই থাকতে হচ্ছে। নিজের পাকা বাড়ি দোরদালান থাকতেও কি ললাট। পিসি দিন 15 আগে টিয়ার শ্বশুর বাড়ি গেছে। টিয়া পিসির ছোট মেয়ে। আমি এখানে একাই থাকি। নিজেই যাই হোক হাত পুড়িয়ে রান্না বান্না করে খাই। এই বিয়েটা বাবা জোর করে দিয়ে আমার জীবনটাই মাটি করে দিল। আপনজন বলতে কি আর কেউ আছে আমার? পুতুলকে এখনো মনে মনে ভালোবাসি বটে, তবে কি তারই কি কোনো ক্ষতি করতে চাইছে কেউ? কে? ওই আমার অনামক বউটা তো নয়। হতেও পারে, হয়তো কোনোভাবে পুতুলের কথা জানতে পেরেছে। আমাকেও সে প্রাণে মারতে চাইতে পারে বটে, আশ্চর্যের নয়। সাধু বাবা বললেন, খুব সাবধানে থাকিস। যদি মনে হয় অস্বাভাবিক বা অঘটন কিছু ঘটেছে, সঙ্গে সঙ্গে আমাকে এসে বলবি। যা এখন, কেটে পড়। চলে আসার আগে উনি আমার কানের কাছে মুখ এনে বললেন, বল আমার সঙ্গে।
ফিরিয়া পথ ধরো, যে পথে আসিচু তুই সে পথে ফিরাচু মুই, মুই ফিরাচু কালীচণ্ডীর পোত, তুই হে কালী তুই হে ভূত। বললাম। বারবার 3বার বলিয়ে তিনি সেটা আমায় মুখস্থ করালেন। বললেন, যদি মনে হয় তেমন কিছু ঘটেছে তবে সঙ্গে সঙ্গে এখানা বলবি, বুঝলি? তার সাথে আছে মূল মন্ত্র, সেটা আমি এখন তোকে শিখিয়ে দিচ্ছি, তবে সেখানা মনে মনে বলবি, খবরদার মুখ ফুটে শব্দ করবি না। মূল মন্ত্রখানাও মুখস্থ করে নিলাম, তবে মনে মনে। তারপর থেকেই খুব সিটিয়ে থাকি ভয়ে ভয়ে। কখন কি যে হয় বলা যায় না, কিভাবে কোন অঘটন ঘটে যায় কে জানে। তবে পুতুলের জন্য ভারী চিন্তা হয়। মেয়েটা শুধু আমায় ভালোবাসে বলেই চরম ক্ষতির শিকার হবে না তো? এর ঠিক 2 দিন পরে অদ্ভুত এক কাণ্ড ঘটল। রাত্রিবেলা সবে খেতে বসেছি, গোবিন্দভোগ চালে ফেনা ভাত, আলু ভাতে ঘি। খেতে খেতে হঠাৎ গলায় বেশ একখানা বড়সড় হাড় গেঁথে গেল। মাছ মাংসের কোনো বালাই নেই, অথচ এমনটা হলো। অসহ্য যন্ত্রণা। ভেবে পাচ্ছি না এই রাতের বেলা কি করব, কোথায় যাব। আমাদের গায়ে তেমন বড় কোনো ডাক্তারও নেই। ভাবতে ভাবতেই মনে হলো ঘটনাটা অস্বাভাবিক। মনে পড়ল সাধু বাবার কথা। গলার কাছে হাত বুলিয়ে বারতিনে তার শেখানো মন্ত্র দুটো বিড়বিড় করলাম। প্রথমটা মুখে উচ্চারণ করলাম, পরেরটা মনে মনে। উমা, হে কি কাণ্ড! হাতটা যেন নিমিষে মিলিয়ে গেল। এর 1-2 পরে একদিন পোস্ট অফিস থেকে ফিরছি। বেশ অনেকখানি পথ চলে আসার পর দেখলাম আনমনে কখন অন্য এক রাস্তা ধরেছি। এই রাস্তা ধরে আমি কখনোই আসি না, অথচ কখন কিভাবে যে এই ভুলখানা করেছি নিজেই জানি না। এই পথ দিয়ে বেশ ঘুর হয়। তাড়াতাড়ি করে প্যাডেল ঘোরাতে লাগলাম। আকাশে মেঘঘনা ছিল কিছুক্ষণ ধরেই, একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। খোলা মাঠের মধ্যে রাস্তার ওপর তখন শুধু আমিই একা। আশেপাশে কোথাও গিয়ে দাঁড়ানোর মতো জায়গাটুকুও নেই। বেগে সাইকেল চালাতে লাগলাম। সন্ধ্যা হওয়ার মুখে ঝমঝমিয়ে বৃষ্টি নামায় প্রায় কিছু চোখেই পড়ে না। আচমকাই দেখতে পেলাম গভীর খাদ। কোথা থেকে রাস্তার মাঝে এমন ধারা খাদ এসে পড়ল জানতেও পারলাম না। শেষ মুহূর্তে পড়ে যাওয়ার সময় কি মনে হতে সেই মন্ত্র দুটো জপ করলাম। জাদুর মতন সাইকেলের চাকাটা থমকে দাঁড়িয়ে পড়ল। বেঁচে গেলাম সে যাত্রায়। এর 1-2 পরে হঠাৎ করে মাঝরাতে কেমন অস্বস্তি হওয়ায় ঘুম ভেঙে যেতে দেখলাম ঘুটঘুটে অন্ধকার ঘরের মধ্যে বেদম শীত করছে আমার। কোথা থেকে হু হু করে ঠান্ডা হাওয়া ঢুকছে, তার সাথে একটা নিকুশ কালো অন্ধকার ছায়া যেন আমার চারপাশে ঘুরপাক খাচ্ছে। সে আমার কাছে আসতে চাইছে, হিস হিসে গলায় কিছু বলতে চাইছে। দম বন্ধ লাগছে, মনে হচ্ছে কেউ যেন আমার বুকের উপর উঠে বসে গলা টুঁটি চেপে ধরতে চাইছে। চোখ বন্ধ করে পড়ে রইলাম। মন্ত্র দুটো জপ করতে করতে কিছুক্ষণ পর সেই বিভীষিকার ব্যাপারটা কেটে গেল। সেদিন রাতের ঘটনায় ভীষণ ভয় পেয়ে গেলাম। হিসেব করে দেখলাম অমাবস্যার আর মাত্র 3 দিন বাকি। কি হবে কে জানে। ছুটে গেলাম সাধু বাবার কাছে। বেশ কিছুক্ষণ ধ্যানস্থ থাকার পর তিনি টকটকে রাঙা চোখ খুলে বজ্রগম্ভীর গলায় বললেন, বিশেষ শ্রাবণ, ঘোর অমাবস্যা তিথি। পিশাচরা সব জেগে ওঠে দিনের আলো ফুরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে। তুই আমার কাছে এই শ্মশানে চলে আসিস। আমি যেমন যেমন বলবো তেমন করতে হবে, না হলে তোর নিস্তার নেই। শুধু তুই একাই নোস, তোর খুব কাছের একজনকেও সেদিন শেষ হয়ে যাবে। দেখতে দেখতে 3টে দিন কাটলো। চলে এলো বিশেষ শ্রাবণ।
সেদিন সকাল থেকে আকাশ যেন বৃষ্টিতে ভেঙে পড়েছে। তার সঙ্গে ঘূর্ণিঝড়ের মতো এলোপাতাড়ি বাতাস বইছে। চরম দুর্যোগের দিন। গ্রামের পাশ দিয়ে ছোট খালের মতো যে নদীটা বয়ে চলেছে, সেটা যেন ফুঁসছে। বেলা যত গড়াতে লাগলো, বৃষ্টির বেগ তত বাড়তে লাগলো। তার সঙ্গে গ্রামের পথ, ঘাট, মাঠ সব জল থই থই অবস্থা। সারাটা দিনই ঘোর কালো অন্ধকার হয়ে রইল। তার মধ্যেই দিনের আলো ফুরিয়ে সন্ধ্যা নামার উপক্রম হলো। আমাকে বেরোতেই হবে। আকাশ ভেঙে মাথার উপর পড়লেও আমাকে যে যেতেই হবে। ছপাত ছপাত শব্দে হাঁটু পর্যন্ত জল ডিঙিয়ে শ্মশানের রাস্তা ধরে ওলা ওঠার মাঠে, সেখানে নির্দিষ্ট আসনে বসেছিলেন সাধু বাবা। আমি তাঁর সামনে গিয়ে উপস্থিত হলাম। আমার উপস্থিতি টের পেয়ে আমার দিকে তাকালেন। নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। বজ্র গম্ভীর গলায় বললেন, আজকে আমার আসনে তুই বসবি। তুই আগে বস এখানে, তারপর আমি তোকে বলে দিচ্ছি কি করতে হবে। খবরদার কিন্তু, যা বলবো তার অন্যথা যেন না হয়, তাহলেই কিন্তু সর্বনাশ। তোর বাঁচার আর কোনো আশা থাকবে না। আমি ওর আসনে গিয়ে বসলাম। উনি আমার সামনে বসে ডান হাতের বুড়ো আঙুলটা আমার কপালের দুই ভুরুর মাঝে ঠেকিয়ে বললেন, চোখ বন্ধ কর। আমি চোখ বন্ধ করলাম। সাথে সাথেই বুঝতে পারলাম সারা শরীর বেয়ে কি রকম যেন একটা বরফের মতো ঠান্ডা স্রোত বয়ে গেল। উনি বললেন, শোন বেটা, আমি আমার সাধনার বেশ খানিক ক্ষমতা আজ রাতের জন্য তোকে দিলাম। অপদেবতা পিশাচ ঠেকানোর বিশেষ ক্ষমতা তুই পেলি। এইভাবে এখানে বসে চোখ বন্ধ করে মন্ত্র জপ করবি। চোখের সামনে যাই ঘটে যাক, কানে যাই শুনতে পাস, কোনো কারণেই কিন্তু চোখ খোলা চলবে না। এই একটা কথা মাথায় রাখিস। আসন ছেড়ে উঠে পড়লে বা চোখ খুলে ফেললে কিন্তু সর্বনাশ। এই হচ্ছে পঞ্চমুণ্ডির আসন। বিশেষ ক্ষমতা বলেই শুধুমাত্র আজকে রাত্রের জন্য তুই এখানে বসতে পেলি। তবে এদিক থেকে ওদিক হলেই কিন্তু নিশ্চিত মৃত্যু। আমি ঠিক সময়ে আবার ফিরে আসব, তোকে ডাকবো। তখন জানবি সব বিপদ কেটে গেছে। তখনই একমাত্র চোখ খুলে তাকাস। আমি চোখ বন্ধ করে আপ্রাণ মনোসংযোগে মন্ত্র উচ্চারণ করার চেষ্টা করলাম। কতক্ষণ কেটে গেছে ঠিক খেয়াল নেই। হঠাৎ করে আমার ঠিক পাশটাতে বুক কাঁপানো এক হুংকারের শব্দ এলো। হিংস্র কোনো পশুর ডাক। ভয়ে আঁতকে উঠে চোখ খুলতে যাচ্ছিলাম, মনে পড়ে গেল সাধু বাবার সতর্কবাণী। মন্ত্র জপ করে চললাম। বীভৎস ভয়াবহ সেই শব্দ বাড়তে লাগলো ক্রমশ। বিভিন্ন অতিপ্রাকৃত হুংকারের শব্দ। কানের পর্দা যেন ফেটে চৌচির হয়ে যাবে। তার সাথে সাথে আরম্ভ হলো বীভৎস কিছু চলমান দৃশ্য। আমি যেন চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছি। সেই জমাট কালো অন্ধকারের বুকে বৃষ্টির জল বাড়তে বাড়তে সমস্ত শ্মশান ভূমি ভরে গেছে জলে। জল এতটাই বেড়ে গেছে, বুক ছাড়িয়ে প্রায় গলায় উঠে আসার জোগাড়। আরো সাংঘাতিক যা দেখলাম, জলের উপর ভেসে বেড়াচ্ছে অজস্র নরমুণ্ড। খলখল করে হাসছে তারা আমার দিকে তাকিয়ে। তার সাথে জায়গায় জায়গায় জ্বলছে ধিকধিকি আগুন। জলের উপরে আগুন, জল বাড়ছে ক্রমশ, গলা ছাড়িয়ে প্রায় থুতমির কাছে উঠে এসছে। আর কিছুটা উঠলেই আমি শ্বাসরুদ্ধ হয়ে মারা যাব। এরপরে কি আর করব জানি না। আপ্রাণভাবে মন্ত্র জপ করতে লাগলাম। একটা সময় অদ্ভুত কিছু ছেঁড়া ছেঁড়া দৃশ্য ভেসে উঠল চোখের সামনে। দেখলাম পুতুল এক পিশাচ সিদ্ধ তান্ত্রিকের কাছে গেছে। সেই তান্ত্রিক ওকে কিছু জড়িবুটি জাতীয় বস্তু দিল। ও সেই সব ওড়নার খুঁটে বেঁধে চলে এলো আমার বাড়িতে। অঞ্জনার সঙ্গে ভাব জমিয়ে ওকে নিজের বাড়িতে ডাকলো। অঞ্জনা
কিছুদিন পর পুতুলের বাড়িতে যেতেই অঞ্জনা খাবারের সেই সব জড়িবুটিগুলো মিশিয়ে দিচ্ছে। অঞ্জনা সেই খাবার পর থেকেই তার এই পরিবর্তন। সুস্থ স্বাভাবিক মেয়েটা হঠাৎ করে ঝগড়াঝাটি রাগারাগি করে হিস্ট্রিয়া রোগীর মতো করে বেহুশ হয়ে পড়তে লাগলো। আরো দেখলাম আবারও একদিন সে গেছে সেই পিশাচ সিদ্ধ তান্ত্রিকের ডেরায়। এইবারে তার কথা শুনে সেই ভয়ানক তান্ত্রিক নিকষ কালো ছায়ার মতো এক পিশাচের জন্ম দিচ্ছেন। ঘোর অন্ধকারে এক ছায়া বেরিয়ে আসছে যজ্ঞকুণ্ড থেকে। সবই দেখতে পাচ্ছি আমি। এ কি, আমার বাবার হঠাৎ মৃত্যুর কারণও যে সেই! এসব কি দেখছি? পুতুল এত বড় প্রতিহিংসা পরায়ণ মেয়ে, শুধুমাত্র আমার সঙ্গে বিয়ে না হওয়ার কারণে আমার বাবা স্ত্রীর ক্ষতি শুধু নয়, আমাকেও শেষ পর্যন্ত মেরে ফেলার ফন্দি এঁটেছে। কি ভয়ানক! এদিকে ততক্ষণে জল বাড়তে বাড়তে আমার নাকের উপরে উঠে এসেছে। নিঃশ্বাস নিতে পারছি না, দম বন্ধ হয়ে আসছে, বুকে অসম্ভব চাপ। উঠে দাঁড়াতেই হয়, না হলে প্রাণে মারা পড়বো। তার সাথে জলের উপরে ভাসতে থাকা অজস্র মরার মাথার খুলিগুলো একসঙ্গে যেন তাণ্ডব নৃত্য শুরু করেছে। আমার চারপাশে খল খল শব্দে হাসছে, ঘুরছে আর পাক খাচ্ছে। আমার ফুসফুস প্রায় ফেটে যাবে এইবার। এখনো উঠে না দাঁড়ালে আমি নির্ঘাত জ্ঞান হারাবো। শেষবারের মতো মন্ত্র জপ করলাম। এবার বোধ হয় প্রাণে বাঁচা অসম্ভব। এমন সময় হঠাৎ করে কানে বাজলো সাধু বাবার গলা। উঠে পড় বেটা, চোখ খোল, তোর বিপদ কেটে গেছে। চোখ খুলে তাকালাম। উমা, কোথায় কি? কোথাও কোনো জল নেই। খোলা মাঠ অন্ধকারে ডুবে আছে বটে, তবে সামনে কখন আগুন জ্বলে উঠেছে জানি না। সেই আগুনে কিছুটা দেখা যায়। সাধু বাবা বললেন, যা, তুই বেঁচে গেলি প্রাণে, নিজের ঘরে ফিরে যা। সেখানে গিয়ে দেখ তোর বউ কেমন আছে। যা কিছু দেখতে পেলি ভুলিস না কখনো। আমি উঠে দাঁড়ালাম। মাথার মধ্যে বিদ্যুৎ ঝলকের মতো মনে হলো, তাই তো, আজকে আমার সাথে সাথে আমার এই প্রিয়জনের চরম ক্ষতি হওয়ারও কথা বলেছিলেন তিনি। তবে কি অঞ্জনার কথাই বলেছিলেন? অন্ধকারের মধ্যেই ছুটতে আরম্ভ করলাম। সাধু বাবা বললেন, আলো নিয়ে যা। বলে সেই অগ্নিকুণ্ড থেকে একটা জ্বলন্ত কাঠ তুলে আমার হাতে দিলেন। পাগলের মতো ছুটতে লাগলাম, কিন্তু কোনো জাদু বলে সেই জ্বলন্ত কাঠ নিভল না। গ্রামে ঢুকে দেখি পথঘাটে জল কাদা রয়েছে বটে, তবে হাঁটু জল আর নেই। সব কেমন যেন মন্ত্র বলে উধাও হয়ে গেছে। প্রাণপণে ছুটে এসে মাসখানেক বাদে নিজের বাড়িতে ঢুকলাম। দরজা খোলা। হুড়মুড়ে ঢুকে দেখি অঞ্জনা শোবার ঘরের মেঝেতে নিথর দেহে উপুর হয়ে পড়ে রয়েছে। খোলা চুল এলোমেলো, আগুনের শিখার মতো লুটোচ্ছে মাটির উপরে। ওর পোশাক আশাক দেখে বোঝা যায় কোনো এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে লুটিয়ে পড়েছে মাটির উপর। বেচারি, ওকে ধরে মুখটা সামনে ফেরালাম। মুখ থেকে গ্যাজলা বেরিয়েছে, বুকটা ছ্যাঁত করে উঠল। নাড়ি টিপে দেখলাম ক্ষীণ, তবে রয়েছে। মাটি থেকে বিছানার উপর তুলে শুয়ে শুশ্রূষা করলাম। প্রায় ঘন্টাখানেক পরে জ্ঞান ফিরল। 2-3 দিন জ্বরের ঘোরে কাটল তার। তারপরে যখন সুস্থ হয়ে উঠল, তখন সে যেন সম্পূর্ণ অন্য মানুষ। ঠিক বিয়ের 1 মাস যেমন দেখেছিলাম তেমনটি। পুতুলের কি হবে জানি না। যারা মানুষের ক্ষতি করার চেষ্টা করে তাদের কি হয় আমার জানা নেই। তবে আমি আমার অঞ্জনাকে নিয়ে সুখের সংসার পাতলাম। অঞ্জনা সুস্থ হয়ে গেলে একদিন গেছিলাম সাধু বাবার কাছে। সেই শেষবার তাকে দেখেছিলাম। তারপরে আর কোনোদিনও তার দর্শন পাইনি। শেষ দিন তিনি আমাকে বলেছিলেন, শোন বেটা, ঠিকঠাক সাধনা করলে আত্মার সঙ্গে যোগাযোগ করা সম্ভব।
তবে কিনা সাধনার অনেক দিক আছে। কেউ সেই শক্তি খারাপ কাজে লাগায়, কেউ মানব কল্যাণের কথা ভাবে। তোর বাবার আশীর্বাদ রয়েছে তোর মাথার উপরে, তাই এই যাত্রায় রক্ষা পেলি। ভালো করে সংসার কর। তোর বউ খুব লক্ষ্মীমন্ত মেয়ে। তার কথার আড়ালে কি যেন ছিল, খুব ভালো বুঝিনি। আমার বাবাই কি তবে সূক্ষ্ম দেহে কিছু দেখে শুনে সাধু বাবার কাছে গিয়েছিলেন আমাকে বিপদ থেকে রক্ষা করবার জন্য? সংসারটা অবশ্যই তারপর থেকে ভালো করেই করেছি, কখনো কোনো অযত্ন করিনি বউয়ের। নমস্কার। গল্পটা কেমন শুনলে? গল্পটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।